5 আগস্টের পর এই প্রথমবারের মতো এই বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলনটা আছে, এদের যারা নেতৃত্বে আছেন এই নেতারা একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছেন। এতদিন তারা যাই বলতেন, যে দাবি করতেন, যে কথা বলতেন, সে কথাকেই তারা প্রতিবারই দাবি করতেন এটা জনগণের দাবি, গণদাবি, গণমানুষের দাবি, দেশের সকল মানুষের দাবি। তারা এভাবে বলতেন এবং সেটা কোনো চ্যালেঞ্জের মুখে পড়তো না। কিন্তু এই প্রথমবার তারা প্রকৃত অর্থে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এবং এই চ্যালেঞ্জটাকে বুঝে হোক না বুঝে হোক ওনারা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছেন। চ্যালেঞ্জটা প্রথম হয়েছিল তখন যখন তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করলেন এবং পদত্যাগ দাবি করে বঙ্গভবনের সামনে যে হইচই শুরু করলেন, আন্দোলন করলেন, ভাঙচুর করার চেষ্টা করলেন, মানে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করলেন। তখন পর্যন্ত মনে হয়েছিল যে সরকার বোধহয় এই দাবির সমর্থনে আছে, কারণ সরকার তাদের সঙ্গে থাকবে এই ধারণাটা হয়েছিল আগের উদাহরণগুলো দেখে এবং সেই সঙ্গে তাদের 2-3জন প্রতিনিধি সরকারের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছে এটা দেখে। কিন্তু বাধাটা আসলো প্রথম দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছ থেকে। বিএনপি তখনই বললেন যে তারা রাষ্ট্রপতির পদত্যাগ এই সময়ে চান না এবং তারা বললেন যে এটা করলে পর এক ধরনের সাংবিধানিক শূন্যতার তৈরি হবে, যেটা তারা চাচ্ছেন না। সরকার কিন্তু থমকে গেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, একটা দাবি এর আগেই সরকার মেনেও নিয়েছিল, সেটা হলো তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল। সেটা নিয়ে অবশ্য বিএনপি কোনো মন্তব্য করেনি, তারা রাষ্ট্রপতির ক্ষেত্রে আটকে দিয়েছিল। তারপর এই ছাত্র আন্দোলনের নেতারা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন, বিএনপি নেতৃবৃন্দকে বোঝানোর চেষ্টা করেছেন। বিএনপির প্রবীণ সব নেতৃবৃন্দ কিন্তু এরা বুঝতে বুঝতেই চুল পেয়ে গেছে তাদেরকে এরা আবার বোঝাতে গিয়েছিল। যাই হোক, বোঝানোর চেষ্টা করেছেন। ওনারা বেশ সময় নিয়ে তাদের সব বক্তব্য শুনেছেন, শুনে তারা কোনো কিছু বলেননি, বলেন যে আমরা পরে এটা নিয়ে আমাদের দলীয় ফোরামে কথা বলে পরে আপনাদেরকে জানাবো। এর মধ্যে যেটাকে আমি বললাম যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা, যেটা এর মধ্যে এদের 3জন নেতা, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ 3জন নেতা এবং আরেকজন হল মোহাম্মদ হাসিবুল ইসলাম, এই 3জন নেতা আদালতে একটা রিট করেছেন। সেই রিটটা কি, যে আওয়ামী লীগ সহ 11টা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, মানে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখা, এই দাবিতে তারা রিটটা করেছেন। আসলে রিট করেছেন দুটো, আরও একটা রিট করেছেন। সেটা হলো যে গত 2014, 2018 এবং 2024 সালে বিভিন্ন দলের মনোনয়ন নিয়ে যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিয়েছেন এবং অংশ নিয়ে তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে, এবং তাদের দাবি হলো এই 3টা নির্বাচনকে নিষিদ্ধ করতে হবে, এই 3টা নির্বাচনকে বাতিল করতে হবে এবং যারা নির্বাচিত হয়েছেন তাদের যা যা আর্থিক সুযোগ সুবিধা তারা এই সময় পেয়েছেন সেগুলো বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই দুটো রিট তারা করেছেন। পরের রিটটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, তা আমি ওইটা নিয়ে একটু পরে কথা বলি। আগে আমি যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করতে বলেছে সেটা নিয়ে একটু কথা বলি। এখানে আওয়ামী লীগ সহ 11টা, কিন্তু আওয়ামী লীগ বাদে আর 10টা কে, জাতীয় পার্টি এরশাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি মঞ্জু, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী দল, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ মানে সিপিবি, সেটাকেও তারা নিষিদ্ধ করতে বলেছে। আচ্ছা, ভালো কথা। বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মার্কসিস্ট লেনিনিস্ট বড়ুয়া এবং সোশ্যালিস্ট পার্টি অফ বাংলাদেশ, এইগুলিকে তারা নিষিদ্ধ করার দাবি, মানে এরা যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেই দাবি তারা করেছেন।
এবং সেই রিটে এদেরকে নিষিদ্ধ করার জন্য, মানে এদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য কি কি কারণ তারা দেখিয়েছে সেটার সম্বন্ধে আমার মনে হয় ডিটেলে না যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন ওই যে নির্বিচারে গণহত্যা করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বেআইনিভাবে অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আমি একটা জিনিস কিন্তু বুঝতে পারছি না, তারা কিন্তু বলেছে যে বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এটা কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ। আমি খুব ঠান্ডা মাথায় একটু ভাবার চেষ্টা করলাম, ওনারা কি বুঝে এগুলি লিখেছেন? আচ্ছা, বেআইনি প্রক্রিয়ায় অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল যদি আওয়ামী লীগ করে থাকে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কী করেছে? তারা যেভাবে এসেছে রাষ্ট্র ক্ষমতায়, এটা কি সাংবিধানিক প্রক্রিয়া? এখন আপনি বলবেন যে এই সংবিধান আমরা মানি না, তাহলে ওটা কেমন? তাহলে ওটার সময় তাদের যখন বিচার চাইবেন তখন তো আপনি আবার এই সংবিধানের দোহাই দিয়ে বিচার চাচ্ছেন। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, আদালত যখন সিদ্ধান্ত দেবে, আদালত কিন্তু এক্সিস্টিং সংবিধানের আলোকেই দেবে। আদালত সংবিধানের বাইরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই সংবিধানকে স্থগিত করা না হচ্ছে, বাতিল করা না হচ্ছে, অথবা পরিবর্তন করা না হচ্ছে। তাহলে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ওনারা কী বুঝলেন আমি ভাই বুঝি না। তবে ওনারা মেধাবী হিসেবে স্বীকৃত, বলা হয়ে থাকে ওনারা খুব জ্ঞানী মানুষ। তো জ্ঞানীদের ব্যাপারে আমাদের মতো মূর্খরা কম বুঝবে, এটাই স্বাভাবিক। যে সে আলোচনায় আমি যাচ্ছি না। আমার কথা হলো, একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য তারা যে দাবিটা করেছে, এই দাবিটা কতটুকু যুক্তিযুক্ত? আমি ব্যক্তিগতভাবে আমি আগেও বহুবার বলেছি, আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। আমি মনে করি একটা রাজনৈতিক দলকে যদি আপনি পরাজিত করতে চান, তাহলে সবচেয়ে ভালো হলো সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ, তাদের যে আদর্শ, সে আদর্শটাকে জনগণের সামনে এক্সপোজ করা, প্রকাশিত করা, জনগণকে বোঝানো, জনগণের কাছে প্রমাণ করে দেওয়া যে এদের আদর্শগুলো কত খারাপ। তারপরে একসময় জনগণ যদি ওই দলটাকে প্রত্যাখ্যান করে, সেটা হলো সবচেয়ে বড় নিষিদ্ধ। আইন করে নিষিদ্ধ করার অর্থই হলো আইন যারা প্রয়োগ করার ক্ষমতা রাখে তাদের ক্ষমতার অপব্যবহার অথবা তাদের গায়ের জোর। আর এটাকে আপনি আর যাই বলেন, গণতন্ত্র বলা যায় না, গণতান্ত্রিক আচরণ বলা যায় না। নিষিদ্ধ একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে, এটা কেমন গণতন্ত্র? নিষিদ্ধ করার অর্থ কি? তুমি কথা বলতে পারবা না। তো তুমি রাজনৈতিক দল, তুমি কথা বলতে পারবা না, এটা কেমন গণতন্ত্রের ভাই? আবার এই ধরনের কাজ যারা করবেন, তারা আবার আমাদেরকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ায় দিবেন, এটা ভাবতে তো আমার বড়ই কষ্ট হচ্ছে। যা হোক, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমার দিক থেকে আমার আলোচনা, আমি তো একটা ক্ষুদ্র মানুষ, আমি কি ভাবলাম না ভাবলাম কি আসে যায়। কিন্তু আমার কথা হলো কি, রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেটা নিয়ে কিন্তু আমি এটা আলোচনা করতে চাই। যেমন ধরা যাক, আজকেই যখন তারা এই রিটটা করেছেন, আজকেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একটা আলোচনা সভার আয়োজন করেছিল। সেই আলোচনা সভার শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকারের 80 দিন, গতিমুখ ও চ্যালেঞ্জ সমূহ। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন। বিএনপির প্রতিনিধি হিসাবে বিএনপির ওনাদের স্থায়ী কমিটি, তার সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী কী বলেছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সংস্কারের জন্য 10টি কমিশন করা হয়েছে, 90 দিনের মধ্যে তাদের প্রতিবেদন আসবে। কিন্তু কমিশনগুলোর কার্যকালীন আবার নতুন নতুন দাবি উত্থাপন করা হচ্ছে। এই দাবির সঙ্গে সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কোনো সমর্থন বা সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা নাই। এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। এই বিষয়গুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই একটা বাক্যে, এই কয়েকটা কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে যে তাদের মনোভাবটা কি। তারা বলছে যে আপনি যা কিছু সংস্কার করবেন তার জন্য তো আপনি কয়েকটা কমিশন করেছেন, এর মধ্যে আবার এই দল নিষিদ্ধ করো, ওই দল নিষিদ্ধ করো, এটা কেমন আবদার রে ভাই? এই আবদারটা কিন্তু ওনারা পছন্দ করেননি। আরও অনেকেই বলেছেন, এখানে সাইফুল হক বলেছেন, উনিও বলেছেন যে কিছু কিছু জায়গায় তো ঐক্যমত্য আছে, সেগুলো হবে, যেগুলো ঐক্যমত্য নাই সে নতুন সরকার এসে করবে। এইভাবে মাহমুদুর রহমান মান্না কথা বলেছেন। এবি পার্টির মুজিবুর রহমানের একটা দুর্দান্ত কথা বলেছেন। উনি বলেছেন 3 মাস আগে সবার মধ্যে যে ঐক্য ছিল তাতে এখন ক্ষয়িষ্ণু ভাব দেখা যাচ্ছে। বড় ভয়ঙ্কর কথা। অন্তর্বর্তীকালীন সরকার কি এই সমস্ত বিষয়ে সচেতন আছে?
এই প্রশ্নটা আমার মনে জেগেছে। আমি এদেরকে অনুরোধ করব, এদেরকে থামান। এতটা বাড়াবাড়ি লোকে পছন্দ করবে না। এবং এবার দেখবেন কি হয়। এই তো প্রথম বিএনপি তাদেরকে তাদের প্রস্তাবকে রাজি করলো না। বিএনপি বললো না, আমরা এটা মানি না। এখনই প্রমাণ হয়ে যাবে কার কতটা শক্তি আছে। এতদিন এদেরকে কেউ কিছু বলেনি। সমস্ত রাজনৈতিক দল এদের যে কোনো দাবিতে সমর্থনে দিয়ে গেছে। কাজেই মনে হয়েছিল এরা বুঝি খুব শক্তিশালী, এবং এরা নিজেরাও মনে করেছিল যে আমরাই তো সব করেছি, আমরাই তো সবচেয়ে শক্তিশালী, আমরাই তো সব কিছু চালাচ্ছি। কিন্তু এখন যখন প্রথমবারের মতো একটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের একটা মতের বিরোধ তৈরি হলো, আমরা মানে খুব কৌতূহল নিয়ে অপেক্ষা করব, দেখতে চাইব যে আসলে কে শক্তিশালী। আমরা দেখতে চাইব আসলে কাদের সঙ্গে জনগণ কতটা আছে। আমার ধারণা এবারই প্রমাণ হয়ে যাবে যে জনগণের প্রতিনিধিত্ব কারা করছেন। যাদেরকে বড় দেখায় অথবা যারা নিজেদেরকে বড় বলে, তারা কি আসলেই বড়, নাকি কেবলই একটা ফাঁপানো বেলুন? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।